গুজরাটের সাম্প্রতিক রাজনৈতিক গণহত্যার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মহামান্য আদালতের কাছে 22 তারিখে গিয়েছিলাম। আমরা ছাড়াও অন্য মাধ্যমের থেকেও জনস্বার্থে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ পর্যন্ত চলাকালীন রাজ্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং ঘটনা প্রবাহে সম্পূর্ণ অবহিত হয়ে মহামান্য আদালত আজকে রায়দান করেছেন যে এই ঘটনায় সিবিআই তদন্ত করতে হবে। এ রাজ্যের মানুষ মনে করেন যে সিআইডি, এসআইটি বা রাজ্য সরকারের পুলিশের তদন্ত মানে দোষীকে আড়াল করা, অর্থাৎ প্রকৃত তদন্তের স্বার্থে আজকে এই মুহূর্তে এসআইটিকে অব্যাহতি দেওয়া হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গে একটা সরকার, যে সরকার মাত্র কিছুদিন আগে 213টি আসন পেয়ে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছে, যে সরকার মিউনিসিপ্যালিটি নির্বাচনে প্রায় 80% থেকে 95% ভোট পেয়েছেন, যে সরকার কার্যত বিরোধী শূন্য করে দিয়েছে, যে দল এবং যে সরকার দাবি করে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো বিরোধী নেই, বিরোধীদের প্রার্থী নেই, এজেন্ট নেই, বুথে মানুষের পাশে দাঁড়াবার জন্য কোনো সংগঠন নেই, রাজ্যের মানুষ যখন সম্পূর্ণ আস্থা রেখেছে এই দলের প্রতি, কিন্তু কোনো ঘটনা ঘটলেই দেখা যাচ্ছে মানুষ চাইছেন সিবিআই তদন্ত। যারা মারা গেছেন এবং তাদের পরিবার, যারা আক্রান্ত হয়েছেন তাদের পরিবার, আনিস খানের পরিবার, ঝালদায় কংগ্রেসি কাউন্সিলরের পরিবার যিনি মারা গেলেন তৃণমূলের আক্রমণে, তারা সবাই আজকে সিবিআই তদন্তের দাবি করছেন, আদালতের দরজায় পৌঁছে যাচ্ছেন। এর কারণ কি? যে আদালত একবার বলেছে যে রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে, আজকে সেই আদালত পরিষ্কার জানিয়ে দিল যে সিট যা তদন্ত করেছে সেই তদন্তের কোনো এফেক্টিভ কন্ট্রিবিউশন নেই। সিট এটাও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তাদের জানানো হয়েছে যে এখন পর্যন্ত তাদের যে অগ্রগতি বা অধোগতি সেই কাগজপত্র তারা যেন অবিলম্বে সিবিআই এর কাছে হ্যান্ড ওভার করে দেয়। তদন্তে যে সমস্ত ত্রুটি হয়েছে সেই ত্রুটি আরো বিস্তারিতভাবে মহামান্য আদালত জানাতে পারেনি বা জানাতে চাননি, কিন্তু যে অবস্থা আমাদের সামনে আজকে এলো, আমার মনে হয় এই রাজ্য সরকারের আর ভবিষ্যতে কোনো তদন্ত নিয়ে কোনো মন্তব্য করবার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। দুর্ভাগ্যের বিষয় এটাই যে এতদিন পর্যন্ত বিজেপি কর্মী খুন হচ্ছিলেন, বিজেপির সমর্থকরা আক্রান্ত হচ্ছিল, এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস বিজেপির রক্তে নিজেদের হাতকে লাল করেছে, এখন মরছে তৃণমূল, মারছে তৃণমূল, এমন সমাজ তৈরি করেছেন, মরছে সংখ্যালঘু, মারছে সংখ্যালঘু। আজকে সেই সংখ্যালঘু পরিবারেরাও আজকে চাইছেন যে সিবিআই এর তদন্ত করা হোক। যারা প্রকাশ্যে বিভাজনের রাজনীতি করে সমাজের এক শ্রেণীর মানুষকে বিজেপির বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন, যারা প্রতিনিয়ত সংখ্যালঘু মহল্লায় দাঁড়িয়ে গিয়ে সেই গুজরাটের গোর্ধার কথা স্মরণ করিয়ে দেন, আজকে মনে রাখতে হবে সেখানের মানুষও কিন্তু বিচার পেয়েছেন। গোধ্রা এবং তার পরবর্তীকালে যে ঘটনাকে নিয়ে বিজেপিকে এখনো পর্যন্ত কলঙ্কিত, কালিমালিপ্ত করবার চেষ্টা হয়েছে, আজকে সেখানেরও বিবরণ বিজেপির সরকার নয়, কংগ্রেসের সরকার অন দ্য ফ্লোর অফ দ্য পার্লামেন্ট, সেখানের আমাদের তদানীন্তন ইউনিয়ন মিনিস্টার প্রকাশ জয়সওয়াল বলেছেন এই দাঙ্গাকে থামানোর জন্য গুলি চলেছিল। যদিও হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না, কিন্তু তা সত্ত্বেও যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় বিজেপিকে সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট করে মন্দির মসজিদ লড়াই নয় চাই রুটি রুজির লড়াইয়ের স্লোগান দেন, তাদের আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, প্রকাশ জয়সওয়াল পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে সেদিন পুলিশ এবং মিলিটারি ওই জনসংঘর্ষ, ওই দাঙ্গা থামাতে যে গুলি চালিয়েছে তাতে হিন্দু মারা গিয়েছিলেন 790 জন এবং মুসলমান মারা গিয়েছিল 254 জন। এই পরিসংখ্যান
বিজেপির পরিসংখ্যান নয়, এই পরিসংখ্যান এনডিএ সরকারের পরিসংখ্যান নয়, এই পরিসংখ্যান ভারত সরকারের, এবং যিনি তদানীন্তন ঘটনাচক্রে এই পরিসংখ্যান দিচ্ছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, তার নাম প্রকাশ জয়সওয়াল। আজকে যেভাবে কখনো সম্প্রদায়ের নামে, কখনো জাতির নামে মানুষকে টুকরো টুকরো করে বিভিন্ন রাজনৈতিক দল ভারতবর্ষে একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছিলেন, আজকে সৌভাগ্য ভারতবর্ষের মানুষ তার ঊর্ধ্বে উঠেছে। বিহার উত্তরপ্রদেশের নির্বাচনে সংঘর্ষ নেই, উত্তরপ্রদেশের জাতি দাঙ্গা নেই, উত্তরপ্রদেশের সাম্প্রদায়িক সংঘর্ষ নেই, 2002-এর পরে গুজরাটে কোনো দাঙ্গা নেই। দাঙ্গা ফ্রি ভারতবর্ষ যদি কেউ উপহার দিয়ে থাকতে পারে তার নাম বিজেপি। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সংঘর্ষ হয়েছে, নামগুলো নতুন করে মনে করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আজকে সংখ্যালঘু সমাজকে এটা মনে রাখতে হবে, তারা সমাজের মূল স্রোত থেকে তাদের বিচ্ছিন্ন করে কখনো বিজেপির বিরুদ্ধে তাদের খেপিয়ে তুলে আজকে গোটা সমাজটাকে কোথায় পৌঁছে দিয়েছেন। আজকে যে ঘটনা রামপুরহাটে সংগঠিত হয়েছে, সেই ঘটনা থেকে তৃণমূল কংগ্রেসের কেউ কেউ আবার কিছু নেতাকে ছেড়ে ফেলে দিতে চাইছেন। আজকেই তৃণমূলের একটি প্রেস কনফারেন্সে মুখপাত্র শরীরী ভাষা এবং বীরভূম জেলার সর্বোচ্চ নেতার সম্পর্কে তার যে বক্তব্য, এবং কিছুক্ষণের মধ্যেই বীরভূমের সেই নেতার যে প্রতিক্রিয়া, তা স্বাভাবিকভাবেই স্পষ্ট করে দিচ্ছে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র আনারুল যুক্ত নেই, এই ঘটনার সঙ্গে বা এই গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে শুধুমাত্র ভাদু শেখ যুক্ত নেই, পুরো তৃণমূল দল, তৃণমূলের সর্বোচ্চ নেতৃবৃন্দ আজকে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। আনারুলের ঘাড়ে কটা মাথা আছে? আনারুলের এত বড় দুঃসাহস কি করে হয় যে সে তার আকাকে না জানিয়ে আজকে সে সম্পূর্ণভাবে পুলিশকে নিয়ন্ত্রণ করে দিল? সুতরাং তৃণমূল কংগ্রেস একজনকে গ্রেপ্তার করে, দুজন পুলিশকে সাসপেন্ড করে, কাউকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে আজকে পুরো ঘটনা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখতে চাইছিল। আমরা বারবার অভিযোগ করেছি, এই লড়াই রাজনৈতিক লড়াই, তৃণমূলের আভ্যন্তরীণ লড়াই। এই লড়াইয়ের সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগ নেই, এই লড়াইয়ের সঙ্গে কারোর পার্সোনাল রাইভালারি যুক্ত নয়। এই ঘটনা একটি সংগঠিত রাজনৈতিক হত্যাকাণ্ড, একটা তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের লড়াই, যে লড়াইয়ের সুতো অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। আজকে তদন্তকে প্রথম থেকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। ডিজি প্রেস কনফারেন্স করে আগেই বলে দিলেন রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, ব্যক্তিগত রাইভালারি আছে কিনা তা আমরা তদন্ত করে জানতে পারবো। কিছুক্ষণের মধ্যেই ফিরাদ হাকিম ওখানে পৌঁছে গিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে এলেন, কিন্তু একবারের জন্য মৃত্যুর সঙ্গে যারা লড়াই করছিলেন সেই হসপিটালে পৌঁছতে পারলেন না। একদিন পরে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে গেলেন, তার মাঝখানে ল্যাংচা তত্ত্ব চলে এলো। বিজেপির সংসদীয় দলকে সিমেন্টের লরি খারাপ করে দিয়ে বারবার রাস্তায় আটকে দেওয়া হলো, তাদের ঘটনাস্থলে যেতে দেওয়া হলো না। মুখ্যমন্ত্রী গিয়ে কিভাবে তদন্ত চলবে, কিভাবে ডায়েরি লিখতে হবে সেটা সম্পূর্ণ বলে দিয়ে এলেন। আনারুলকে গ্রেপ্তার করা হলো। আনারুল আজকে বলেছে আমি গ্রেপ্তার হইনি, আমি সারেন্ডার করেছি, আমি স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়েছি। এই অবস্থা থেকে আজকে পশ্চিমবঙ্গকে যে কোনো মূল্যে আজকে মুক্তি দিতে হবে। এই রাজ্যের প্রত্যেকটি সরকারি পদক্ষেপ আজকে কোর্টে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। সে পরীক্ষার তালিকা প্রকাশ হোক, পরীক্ষা হোক, কিংবা কোনো জায়গায় চাকরি প্রার্থীদের নিয়োগ হোক, সমস্ত তালিকা আজকে কোর্টে চ্যালেঞ্জড। আজকে এই সরকার সারা ভারতবর্ষের মধ্যে একটি নজির স্থাপন করলো। এই যে বিভাজনের রাজনীতি, এই যে দুধেল গাইদের রাজনীতি, সমাজের একাংশের হাতে অস্ত্র তুলে দাও, সম্পূর্ণ পুলিশি প্রোটেকশন দিয়ে দাও, কারণ ভোট চাই, সংঘবদ্ধ ব্লক ভোট। এই ব্লক ভোট করতে গিয়ে আজকে এতগুলো মানুষকে প্রাণ দিতে হলো। মৃত্যুর সংখ্যা কত এখনো তা নিয়ে ধোঁয়াশা আছে। ফায়ার ব্রিগেড বলছে আগের দিন রাত্রে পুলিশ আমাদের এলাকায় ঢুকতে দেয়নি, আমরা অনেক পরে ঘটনাস্থলে গেছি। প্রত্যক্ষদর্শীরা বলছেন আগে পিটিয়ে কুপিয়ে মারা হয়েছে, তারপরে আগুন দেওয়া হয়েছে। তারপরে দাঁড়িয়ে আমাদের এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তারা বলে দিলেন শর্ট সার্কিটের তত্ত্ব। আজকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আজকে সমাজ সেটাও দেখতে চায়, এই রাজ্যবাসীও সেটা দেখতে চায়। মুখ্যমন্ত্রী কালকে যখন বললেন যে অস্ত্র নিয়ে অস্ত্র উদ্ধারের কথা বললেন,
আজকে দেখা গেল দিকে দিকে বিভিন্ন তো বটেই, আরো বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার শুরু হয়ে গেল, তবে দেখছেন এতক্ষণ নির্বাচন ছিল, নির্বাচন হয়ে গেছে, মুখ্যমন্ত্রী অস্ত্র উদ্ধারের কথা বলেছেন, কিন্তু এখন পর্যন্ত যা উদ্ধার হয়েছে ওটা একটা সমুদ্র থেকে 2 বালতি জল তুলে নেবার মতো। আমাদেরও বিজেপির কর্মীবৃন্দদের, আমাদের সমস্ত কর্মীদের বলে দিয়েছি সচেতন থাকতে, কারণ এই সময় আবার বিজেপির পার্টি অফিসে 2টো বোমা ঢুকিয়ে দিয়ে বোমা উদ্ধার হলো বলে আবার মিথ্যা মামলায় কেউ যেন জড়িয়ে না পড়ে, সেদিকেও আমরা নজর রাখছি। আনারুলের আজকে 14 দিনের পিসি হলো পুলিশ কাস্টডি, কি বলবেন? এখন সিবিআই তদন্ত চলবে, এতক্ষণ পর্যন্ত যা তদন্ত করেছিলেন, এবং আজকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা যে কোর্টের অবজারভেশন আসার পর, কোর্টের নির্দেশ আসার পর তারা যে ভাষায় সমালোচনা করেছেন পরোক্ষভাবে, তো এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক, এবং এরা এটাই করে থাকেন। এবং আদালত পরিষ্কার বলে দিয়েছেন যে এসআইটি কোনো সিট তখন তারা যে তদন্ত করেছে সেই তদন্তে কোনো এফেক্টিভ কন্ট্রিবিউশন নেই, তদন্তে অনেক গলত আছে, গাফিলতি আছে, সেটা তারা বিস্তারিত জানাতে চাইছেন না, কিন্তু তারা বলেছেন তাদের কাগজপত্র সমস্ত হস্তান্তর করে দিতে। তাহলে সামগ্রিকভাবে আদালত মানুষের সামনে এটা পরিষ্কার করে দিয়েছেন যে তদন্তের নামে ওটা যেটা চলছিল সেটা আদতে প্রকৃত অপরাধীদের আড়াল করা, সত্য যাতে উদ্ঘাটিত না হতে পারে তার জন্য একটা প্রলেপ লাগানো, এবং সর্বোপরি অপরাধীদের আড়াল করে যদি সাক্ষ্য প্রমাণ লোপাটের একটা ব্যবস্থা, এটা থেকে এটাই সাধারণ মানুষ বুঝতে পারে। তৃণমূল বারবার বলছে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ না হয় সিবিআই এর মাধ্যমে, তারা এই আশঙ্কা করছে। তৃণমূল নেতৃত্ব রাজনৈতিক উদ্দেশ্য না চরিতার্থ করে সিবিআই, সেই আশঙ্কা করছে। তার জন্য আদালতের দরজা খোলা আছে, আদালতের নির্দেশে সিবিআই এর তদন্ত হবে। তৃণমূলের এটা বোঝা উচিত যে কেন আনিসের বাবা আজকে সিবিআই তদন্ত চাইছেন, কেন ঝালদার মৃত কাউন্সিলরের পরিবারের লোকজন আজকে সিবিআই তদন্ত চাইছেন। পশ্চিমবঙ্গে কোথাও কোনো কিছু সংগঠিত হলেই কেন সেখানে মানুষ সিবিআই তদন্ত চান? কারণ এই সরকারের ওপরে আসলে মানুষের কোনো আস্থা নেই, এদের প্রশাসনের ওপরে কোনো আস্থা নেই, কিন্তু এই সরকারের যে সরকারি পার্টি তারা বিভিন্ন নির্বাচনে 85 থেকে 90% প্রার্থীরা ভোট পেয়ে যেতেন। তাহলে এর পিছনে রহস্যটা কি? এটাই আমরা মানুষকে আদালতের কাছে বোঝাতে চেয়েছিলাম। আদালতের, মহামান্য আদালতকে আমরা এটাও বলতে চাই যে আমরা বারবার নির্বাচনকে কেন্দ্র করে আদালতের কাছে গেছি, আমরা বলেছিলাম যে এই নির্বাচন কমিশন দিয়ে, এই পুলিশ দিয়ে, এই প্রশাসন দিয়ে অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন সম্ভব নয়। মানুষের অংশীদারিত্ব গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সম্ভব নয়। তো যে মহামান্য আদালত বলছে এখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে, যে মহামান্য আদালত আজকে বলছেন যে আমরা জনমনে আইনের ওপরে মানুষের যে আস্থা, বিচারের ওপরে যে আস্থা, সেটা বাঁচিয়ে রাখবার জন্যই আজকে আমরা এই নির্দেশ দিতে বাধ্য হচ্ছি, এছাড়া আমাদের অন্য কোনো পথ নেই। তাহলে এই সরকারের আমলে এই প্রশাসনকে দিয়ে যে ভোট হয়েছে, সেই ভোট কী হয়েছে আমার মনে হয় ভবিষ্যতে প্রজন্ম বা ভবিষ্যতে ন্যায়ালয় সেটার বিচার করবেন। প্রশ্ন তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, একটা সিবিআই তো হলো, কিন্তু সিবিআই এর নিরপেক্ষতা কতটা, এবং দ্বিতীয়ত যে সিবিআই এর সাফল্য সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এই কারণে তৃণমূলের যারা এই প্রশ্ন করছেন, অতীতে যতগুলো সিট গঠন করা হয়েছে, অতীতে দেখা গিয়েছে যে নোবেল প্রাইজ, রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ উদ্ধার থেকে শুরু করে তাপসী মালিকের মতো ঘটনা, সেখানে সিবিআই দেওয়া হয়েছে, অথচ সেখানে কোনো সাকসেস কিছু হয়নি। আবার নিরপেক্ষতার প্রশ্নে উন্নাও হাতরাসের মতো ঘটনায় সেখানে কিন্তু সিবিআই হয় না। তাহলে সেক্ষেত্রে এই যে সিবিআই পাওয়াতে, উন্নাও হাতরাসের ঘটনায় স্থানীয় মানুষ সরকারের পদক্ষেপে খুশি। উন্নাও এবং হাতরাসের মানুষ দেখেছেন যে কিভাবে সরকার প্রকৃত সত্য উদ্ঘাটন করবার জন্য এবং অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য সচেষ্ট। আজকে সেই জন্যেই হাতরাসের মানুষ, উন্নাওয়ের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। এর থেকে বেশি বলার কিছু নেই। আর তৃণমূল কংগ্রেস আমাদের কাছে প্রশ্ন না করে, সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আমাদেরকে না করে,
সিপিআই এর সাফল্য এবং ব্যর্থতার খতিয়ান আমাদের না দিয়ে বা মানুষকে না দিয়ে সাংবাদিকদের সামনে না বলে দয়া করে আপনারা গিয়ে রামপুরহাটের মানুষকে বলুন, রামপুরহাটের তৃণমূল কংগ্রেস কর্মীদের মরুন, যারা মরেছে তারাও তৃণমূল, যারা মেরেছে তারাও তৃণমূল, সেই মানুষগুলোকে বোঝান। অনুব্রত মণ্ডল গতকাল বলেছিলেন সুচপুরের মতো মামলা দেওয়া হোক। আজকে কুণাল ঘোষকে সেই প্রশ্ন করাতে তিনি বলেন ও বড় নেতা, বেশি বলি আমি কিছু বলবো না। কুণাল ঘোষের মুখ্যমন্ত্রী তো বলেছেন যে সুচপুরের মামলাটা দেখে নাও, ওইভাবে মামলা সাজাও। মুখ্যমন্ত্রী তো ওখানে একাধারে গোয়েন্দা, একাধারে প্রশাসক, একাধারে আইনজীবী, তিনি সমস্ত কিছু ওখানে বলে দিয়ে চলে এসেছেন। তারপরে অনুব্রত মণ্ডল কি বলল প্রাসঙ্গিক। অনুব্রত মণ্ডলের সঙ্গে ঘটনার যোগাযোগ আছে বলে ওখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে অভিযোগ করছেন। কিছু মানুষ ভয়ে ভীত হয়ে তারা হয়তো করতে পারছেন না। ওই যারা ওখানে আক্রান্তের পরিবার সঙ্গে আমাদের দলেরও যোগাযোগ হয়েছে, তাদের সঙ্গে আমাদেরও কথাবার্তা হয়েছে, তারাও অত্যন্ত ভীত সন্ত্রস্ত, এখনও প্রাণ ভয়ে তারা আছেন। তো এখন কেউ অদূর ভবিষ্যতে অনুব্রত মণ্ডলের থেকে মানে হাত ঝেড়ে ফেলা যেটাকে বলে সেদিকে যেতে পারছেন, বা অনুব্রতকে দূরে সরিয়ে রেখে বা ঘটনার দায় তার উপরে চাপিয়ে নিজেরা নিজেদের বিচ্ছিন্ন করে নিতে চাইছেন। কিন্তু যা কিছু হয়েছে সেটা জনমনে প্রতিষ্ঠিত। সিবিআই এর তৎপরতা নিয়ে বিজেপি আগে নিজেই মানে একাধিকবার সন্দেহ প্রকাশ করেছে বা উষ্মা প্রকাশ করেছে যে আরো তাড়াতাড়ি এই সমস্ত কাজে অগ্রগতি হওয়া উচিত। তো আজকে দেখা যাচ্ছে যে এখানে কোনো বিজেপি নেই। আমরা বলেছিলাম যে এখানে নিরপেক্ষ তদন্ত হোক। আমরা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি, সিবিআই তদন্ত চেয়েছি। আমরা ছাড়াও যারা বিভিন্ন সময় সিবিআই এর তদন্তের সমালোচনা করেছেন সেই রাজনৈতিক দলেরাও কিন্তু এখানে সিবিআই তদন্তের দাবি করেছেন। শুধুমাত্র পিআইএল আমরা একা করিনি, আমরা ছাড়াও অন্যরা করেছেন। পশ্চিমবঙ্গে কোনো বিরোধী দল এটা বিশ্বাস করে না যে সিট গঠন করে কোনো নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব। পশ্চিমবঙ্গের জনমানসে এটা প্রতিষ্ঠিত যেই সরকার কার্যত দলতন্ত্রকে সর্বস্তরে প্রতিষ্ঠা করেছেন, এবং মুখ্যমন্ত্রীর কালকে বক্তব্যের পর এটা পরিষ্কার হয়ে গেছে যে পুলিশই তৃণমূল, তৃণমূলই পুলিশ। এই অবস্থায় দাঁড়িয়ে আদালত তার রায় দিয়েছেন। যদি সেটাতে কেউ সন্তুষ্ট না হতে চান তাহলে উপরের দরজা খোলা আছে, সেখানে চলে যাবেন। আপনার কি মনে হয় যে এই আনিসলাম থেকে শুরু করে আনিসলামের বাবাও সিবিআই চেয়েছে? হ্যাঁ, কেন চাইছেন? সিবিআই চেয়েছে না, কেন চেয়েছেন সেই প্রশ্ন যাচ্ছে না। আমি বলছি যে এই অপমানিত মানুষগুলো শেষ পর্যন্ত কোনো সুবিচার পাবে? আর অতীতের সাম্প্রতিক বলুন বা অতীতের যা সিবিআই এর তো সন্তোষজনক নয়। সিবিআই তো আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশন নয়, রাজ্য নির্বাচন কমিশনের মতো কিংবা পশ্চিমবঙ্গের পুলিশের মতো। ওটা বিজেপির ফ্রন্টাল অর্গানাইজেশন নয়। মানুষের এখনো সিবিআই এর প্রতি আস্থা আছে। পুরুলিয়ার নিহত কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন তার স্ত্রী। হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিচারপতি রাজা শেখর মান্থা মামলা রায়ের অনুমতি দিয়েছেন। সোমবার দিন শুনানি হবে। পশ্চিমবঙ্গের এই প্রশাসনের ওপর আস্থা নেই, পুলিশের ওপরে আস্থা নেই, সিটের ওপরে আস্থা নেই। শুধু বিজেপির নেই তা নয়, বিজেপির নেই, কংগ্রেসের নেই, সিপিএম এর নেই, বামপন্থীদের নেই, সাধারণ মানুষদের নেই, সংখ্যালঘুদের নেই। কি করা যেতে পারে? কিন্তু এই দলের কাউন্সিলররা মাত্র কয়েকদিন আগেই কেউ 95%, কেউ 85% ভোট পেয়েছেন। আজকে আনারুল হক তার দাবি যে তিনি নির্দোষ, বলেছেন আমি নির্দোষ, দিদির নির্দেশে আত্মসমর্পণ করেছি। তার নেত্রী বলেছেন কালকে হয় আত্মসমর্পণ করুন, না হলে গ্রেপ্তার করুন। এখন দুজনই তো দিদির, পুলিশও দিদির, আনারুলও দিদির। তো এখন পুলিশ বলছে আমরা গ্রেপ্তার করেছি, আর উনি বলছেন আমি আত্মসমর্পণ করেছি। তো এটা পুরো বিষয়টাই পারিবারিক বিষয়। এই পারিবারিক গন্ডগোলের মধ্যেই সিট ঢুকে পড়েছিল, সম্পৃক্ত হয়ে যাচ্ছিল। সেই জন্যই মনে হয় মহামান্য আদালত বলেছেন সিবিআই তদন্ত হোক। আনিসলামের বাড়িতে বডি হান্টিং যাচ্ছে,
বিহাকি আনিস খানের বাড়িতে যাচ্ছেন, পীরজাদারা গেছেন, দেখুন, আমরা আবার বলছি, পশ্চিমবঙ্গে এই যে দুধেল গাই সংখ্যালঘু ভোট ব্যাংক, বিজেপির বিরোধিতা, ধর্মের নামে বিভাজন করে যে রাস্তায় পৌঁছচ্ছেন, এতে চরম সর্বনাশ, চরম বিভাজনের দিকে পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে। তৃণমূলের 10 বছরে এই রাজ্যকে এমন জায়গায় পরিস্থিতি পৌঁছে দিয়েছে, 40-এর দশকে আজকে আবার বাংলা, আমাদের এই পশ্চিমবঙ্গ ফিরে যাচ্ছে তৃণমূলের কারণে। উনি আবার ওখানে গিয়ে কিছু প্রলেপ দেবেন, আবার ওখানে ষড়যন্ত্রের গল্প বলবেন। তবে এটুকুনি জানি, সেদিন রাত্রিবেলা আনিসের বাড়ির ছাদে বিজেপির কেউ উপস্থিত ছিলেন না। একে একে সামনে হিন্দু হিন্দু में একে ঠিক আছে, হিন্দু কি আছে, হিন্দি কে চাইছে প্রশ্ন করুন। এখানে শেষ করি এটা।